আমার নাম প্রিয়াঙ্কা। আমি ভেতরে ঢোকা মাত্রই সামনের দেওয়ালে লাগানো ছবিটা দেখে আমার তো হুঁশ উড়ে গেল। আমার মনে হলো যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি মালিককে প্রশ্ন করলাম যে এসব কি, আমার ছবি এখানে এই ঘরে কি করছে, আর এই ছবিতে এই এতগুলো মেয়েই বা কারা, এদের সবার সাথে কি করা হয়েছে। এই সব কটি ছবির ওপর লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া ছিল, শুধু আমার ছবিটাই সেখানে বড় সাইজে লাগানো ছিল, কিন্তু তাতে কোনো ক্রস ছিল না। সম্ভবত আমার প্রাণ এবার সংকটে পড়তে চলেছিল। আমার মালিক যখন আমাকে এইভাবে প্রশ্ন করতে দেখলেন, তখন তিনি চিৎকার করে বললেন যে এখান থেকে পালাও, চলে যাও এখান থেকে, আর কোনো দিন এখানে আসবে না। যদি এখানে ফিরে আসার চেষ্টা করো তবে তোমার পরিণাম খুব খারাপ হবে। আমি আমার মালিকের কথা বুঝতে পারছিলাম না। একজন মানুষ যিনি কখনো আমার সাথে চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলেননি, আজ তিনি আমার সাথে চড়া গলায় কথা বলছেন। নিজের মালিকের এমন রূপ দেখে আমার পায়ের তলা থেকে তো মাটি সরে গিয়েছিল। আমি আরও সত্য জানার চেষ্টা করতাম। তখনই আমার মালিক আমাকে ধরে, আমি একটি গরিব পরিবারের মেয়ে ছিলাম। আমি রামপুরের পুরনো পাড়ায় থাকতাম, যেখানে সব কাঁচা বাড়ি ছিল। আমার পরিবারও দারিদ্র্যে ভরা জীবন কাটাচ্ছিল। আমার বাবা অসুস্থ ছিলেন, আর আমার ওপর আমার দুই বড় বোনের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাদের কোনো ভাই ছিল না। আমার মা আমার দুই বড় বোনকে পড়াননি, তিনি তাদের ঘরকন্নার কাজ শিখিয়েছিলেন। কিন্তু পরিবর্তনশীল সময়ের সাথে সাথে যখন তিনি শিক্ষার গুরুত্ব বুঝতে পারলেন, তখন তিনি আমাকে সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন, কারণ কোনো প্রাইভেট স্কুলে পড়ানোর সামর্থ্য তাঁর ছিল না। আমার দুই বোন আজও অশিক্ষিত। গরিব এবং অশিক্ষিত হওয়ার কারণে তাদের বিয়ের সম্বন্ধ আসছিল না। আর সবথেকে বড় বোন প্রিয়ার বয়স তো 35 বছর হয়ে গিয়েছিল। বাবা বৃদ্ধ ছিলেন এবং এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তার দ্বারা আর কোনো কাজ হতো না। গত 3 বছর ধরে তো তিনি একদমই কোনো কাজ করছিলেন না। আমার মা মানুষের বাড়িতে গিয়ে কাজ করতেন, যা দিয়ে আমাদের ঘরের কোনো মতে দিন কাটতো। ইন্টার পর্যন্ত পড়াশোনা করার পর আমি ঘরে বসে গিয়েছিলাম। আমার মা বলতেন যে তুমি শিক্ষিত, কোনো কাজ করো, কোনো চাকরি খোঁজো, যাতে তোমার বাবার চিকিৎসা হতে পারে আর তোমার বোনদের বিয়ে হতে পারে। আমার মা খুব সহজ সরল ছিলেন। তার মনে হতো যে শুধু ইন্টার পাস করলেই আমি কোনো বড় কোম্পানিতে চাকরি পেয়ে যাব, যা দিয়ে আমি ঘরের সমস্ত বোঝা তুলে নেব। কিন্তু এমনটা ছিল না। আজকের দিনে ডিগ্রিধারী লোকেরাই ভালো চাকরি পাচ্ছে না, সেখানে আমি কি পাবো? আপাতত যে স্কুলে আমি পড়াশোনা করেছিলাম সেখানেই শিক্ষিকার চাকরি করছিলাম। সেখান থেকে যে টাকা পেতাম তা দিয়ে আমাদের ঘরের খরচ চলতো। আমার বড় দুই বোনের বয়স অনেকটাই হয়ে গিয়েছিল, যেখানে আমার বয়স ততটা ছিল না। যদি আমাদের কোনো ভাই থাকতো তবে সে আমার বাবার আর আমাদের ভরসা হতো। আমি চেয়েছিলাম যে আমার দুই বোনের বিয়ে হয়ে যাক। আজকের দিনে মানুষের কম বয়সী বউ চাই, শান্ত বউ চাই, ঘরের সব কাজ করতে জানা বউ চাই এবং শিক্ষিত বউ চাই, আর ধনী পরিবারের মেয়ে চাই যে অনেক টাকা যৌতুক নিয়ে আসবে। আমার বোনদের মধ্যে এর কোনো একটি গুণও ছিল না, তাই তাদের বিয়ে ঠিক হতে খুব সমস্যা হচ্ছিল। আমি আমার বোনদের অসহায় মুখ দেখে খুব আফসোস করতাম আর ভাবতাম যে আমি আমার মায়ের প্রত্যাশা পূরণ করব। তাদের মনে হতো শিক্ষিত লোকেরা অনেক কিছু করতে পারে, তাই তো তারা আমাকে অল্প বিস্তর শিক্ষা দিয়েছিলেন। আমাদের ঘরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে শ্বাস নেওয়া কঠিন মনে হতো। আমি মা আর বাবাকে বলতাম যে আপনারা চিন্তা করবেন না, আমি কোনো না কোনো ভালো ব্যবস্থা করে নেব। আমি অন্য কোনো ভালো চাকরি খুঁজব, যেখানে আমি বেশি টাকা পাবো। আমি হিম্মত হারাবো না। আর আমার দুই বড় বোনকেও বিশ্বাস জোগাতাম যে একদিন আমাদের জীবন অবশ্যই বদলাবে, আপনাদের দুজনেরও ভালো ঘরে বিয়ে হবে। আমার সবথেকে বড় দিদি প্রজ্ঞা বলতেন যে তোমার চিন্তাধারা খুব ভালো, তুমি অন্যদের ভালো চাও, ওপরওয়ালা সবসময় তোমার ভালো করবেন। আমার বাবার কাশিও বেড়ে যাচ্ছিল। অর্ধেক টাকা তো তার চিকিৎসাতেই খরচ হয়ে যেত। মায়ের সামান্য কটা টাকাই আসতো, তা দিয়ে শুধু ঘরের রেশনটুকু আসতো। বাবার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর চোখ গর্তে ঢুকে গিয়েছিল। বাবা বলতেন, মা তুমি একা কি করবে? আমার তো এবার ধৈর্য ফুরিয়ে আসছে। তুমি সারাদিন বাচ্চাদের পড়াও, স্কুল থেকে আসার পর টিউশন দাও, কিন্তু তাও ঘরের খরচ কুলিয়ে উঠতে পারো না। আমার তোমাদের 3 বোনের জন্য খুব চিন্তা হয়। আমার 3 মেয়ে বড় হয়ে ঘরে বসে আছে আর আমি বিছানা নিয়েছি। আমার নিজের ওপর আফসোস হয়।
বাবা হতাশ হয়ে আমার দিকে তাকালেন। তার চোখে অসহায়তা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি কাঁচতে কাঁচতে ওপরে কাপড় চাপা দিয়ে নিলেন। আমি বললাম, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি কাল থেকেই অন্য কোনো ভালো স্কুলে চাকরি খুঁজব, যেখানে আমি বেশি টাকা পাবো। উপরওয়ালা কোনো না কোনো পথ বের করে দেবেন, আপনি শুধু ওষুধ ঠিক সময় খাবেন। আমি শক্ত গলায় বললাম, আর তার শিয়রে পড়ে থাকা ওষুধের খালি শিশিটা মুঠোর মধ্যে চেপে ধরলাম। ভেতর থেকে আমি নিজেও খুব ভীত ছিলাম, আর আমার ভবিষ্যতের কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। আমার দুই বোনও কিছু জানতো না, আর তারা এতটাই সহজ সরল ছিল যে তারা ঘর থেকে বেরিয়ে কোনো কাজ করার যোগ্য ছিল না, যে কেউ তাদের খুব সহজেই ঠকাতে পারত। আমি অনেক কাঠখড় পুড়িয়ে স্কুলে চাকরি পেয়েছিলাম। আমার সারাদিন বাচ্চাদের পড়িয়ে কেটে যেত। আমি আলাদা করে বেশ কিছু বাড়িতে টিউশনও ধরিয়েছিলাম, যা আমার বাড়ি থেকে অনেক দূরে ছিল, কিন্তু তাও আমি বেশিরভাগ সময় হেঁটে গিয়ে ভাড়ার টাকা বাঁচাতাম। সারাদিন পরিশ্রম করার পর প্রতি মাসে যে টাকা পেতাম, সেই টাকা আমি মায়ের হাতে এনে রাখতাম। আজকেও আমি একটি ছোট বাচ্চার বাড়িতে অনেক দূরে টিউশন পড়াতে গিয়েছিলাম, কিন্তু আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। যে বাচ্চাটিকে আমি পড়াতাম, তার মা আমাকে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে বললেন যে, কি হয়েছে ম্যাডাম, আজ বড় চিন্তিত মনে হচ্ছে। এমনিতে তো আমি ওনাকে নিজের পারিবারিক সমস্যার কথা বলতে চাইনি, কিন্তু উনি যখন আমার দুশ্চিন্তার কারণ জানতে চাইলেন, তখন আমি ওনাকে বলে দিলাম যে আমি কতটা দুশ্চিন্তায় আছি, আমার ঘরের অবস্থা কেমন, আর আমার দুই বোনের বিয়ে হচ্ছে না। আমার মা চান যে আমি কিছু করি, যাতে আমার দুই বোনের বিয়ে হয়ে যায়, আর তারপর আমার নিজেরও বিয়ে হয়। আমার অন্য কোনো চাকরির প্রয়োজন, এমন কোনো চাকরি যেখান থেকে আমি বেশি টাকা পাই। ঘরের খরচ হওয়ার পর যেন কিছু টাকা আমার বোনদের যৌতুকের জন্য বাঁচে। উনি বললেন যে, আচ্ছা, তো এই ব্যাপার। উনি আমাকে ওনার ভাইয়ের কথা বললেন, আর বলতে লাগলেন যে আমার ভাই এখনও পর্যন্ত অনেক লোককে চাকরি পাইয়ে দিয়েছে, তুমি চাইলে আমি তোমার কথা বলতে পারি। আমি বললাম, আমি আপনার খুব কৃতজ্ঞ থাকব, আপনি দয়া করে আমাকে ওনার কন্ট্যাক্ট নম্বর বা ঠিকানা দিয়ে দিন, আমি ওনার সাথে কথা বলে নেব। পরের দিন আমি ওনার দেওয়া ঠিকানায় ওনার ভাইয়ের কাছে চলে গিয়েছিলাম। ওনার নাম ছিল রবীন্দ্র। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে, তুমি কেমন চাকরি চাও? আমি বললাম, যে কোনো চাকরি হোক, আমি ইন্টার পাস, আমাকে এমন কোনো চাকরি পাইয়ে দিন যা আমার শিক্ষার সাথে মানানসই হয়, আর যেখানে আমি বেশি টাকা পেতে পারি। আমি ওভারটাইম করতেও রাজি, আমার শুধু বেশি টাকার প্রয়োজন। তিনি বললেন যে রামপুরে বা ভারতে এমন কোনো চাকরি নেই। আমি প্রায়ই অন্য দেশেও লোকদের চাকরি করতে পাঠাই, আর তারা সবাই ভালো রোজগার করে নিজের ভবিষ্যৎ গড়ে নিয়েছে। তুমি চাইলে আমার সাথে লন্ডন চলো, আমি তোমার ভিসার ব্যবস্থা করে দিচ্ছি, ওখানে গেলে তোমার ভাগ্য বদলে যাবে। আমি বললাম, কিন্তু আমি একজন যুবতী মেয়ে, লন্ডনে কাজ কিভাবে করব? আমার মা বাবা আমাকে কখনো ওখানে পাঠাবেন না। তিনি বললেন, তোমাকে তোমার মা বাবাকে ওখানে যাওয়ার জন্য রাজি করতে হবে। তোমার মতো কত মেয়ে বিদেশে গিয়েছে আর নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে ফিরে এসেছে, আর আজ এখানে এসে আয়েশ করছে। দেখে নাও, তোমার কাছে খুব ভালো অফার আছে, তোমার ভাগ্য বদলে যেতে পারে। আমি বললাম, আপনার কথা ঠিকই আছে, কিন্তু আমার কাছে তো পাসপোর্ট বানানোর টাকাও নেই, ভিসার হাজার হাজার টাকা কোথা থেকে আনবো? আমার তো রোজগার দিন চালানোই কঠিন। আমি নিজের বাস্তবতা ওনার সামনে তুলে ধরেছিলাম, কারণ আমার অবস্থা কারো কাছে অজানা ছিল না। তিনি একটু হাসলেন, তারপর বলতে লাগলেন যে, তুমি চিন্তা করো না, এটা আমার বহু বছরের কাজ, লোকেদের চাকরি দেওয়া। আমি তোমার মুশকিল তুড়ি মেরে সহজ করে দেব। আমি তোমার ভিসা আর টিকিটের টাকা নিজেই দেব। তুমি শুধু ওখানে গিয়ে টাকা কামিয়ে আমার টাকা শোধ করে দিও। আমার তোমার ওপর ভরসা আছে, কারণ আমার বোন তোমার কথা বলেছিল, আর নিজের বোনের খাতিরেই আমি তোমাকে সাহায্য করতে রাজি হয়েছি। রবীন্দ্র অত্যন্ত সহানুভূতির সাথে আমার সাথে কথা বলেছিলেন। আমার মনে হলো যেন অন্ধকারে আলোর এক বড় রেখা খুঁজে পেলাম। আমি ওনাকে একজন দেবদূত মনে করে নিলাম, আর বললাম যে, আমি আপনার এই উপকার সারা জীবন ভুলব না রবীন্দ্র ভাই। আমি দিনরাত এক করে আপনার টাকা শোধ করে দেব, এটা আমার আপনার কাছে প্রতিশ্রুতি। আমি আবেগের বশবর্তী হয়ে কথাগুলো বলেছিলাম, কারণ আমার চোখে আশার আলো ফুটে উঠেছিল। কথা এটাই হয়েছিল যে বাইরে যাওয়ার পর আমি রোজগার করে ওনার টাকা শোধ করে দেব। আমি যখন বাড়িতে গিয়ে এই খবর শোনালাম, তখন আমার বাবা মায়ের মুখ বিষণ্ণ হয়ে গিয়েছিল। তারা বললেন, মা, তুমি যুবতী আর মেয়ে, যদি তুমি ছেলে হতে
তবে আমরা দ্বিধাহীনভাবে তোমাকে বাইরে পাঠিয়ে দিতাম। আমরা গরিব মানুষ, আমাদের কাছে সম্মানই সবথেকে বড়। আমি বললাম, মা, আপনি আমার ওপর বিশ্বাস রাখুন, আমি আপনাদের বিশ্বাস কখনো ভাঙতে দেব না। আর আপনাদের মেয়ে যেমন যাচ্ছে তেমনই ফিরে আসবে, আমাদের জীবন বদলে যাবে। রবীন্দ্র ভাই খুব ভালো মানুষ, তিনি আমাকে ভরসা দিয়েছেন যে তিনি আমাকে লন্ডন নিজে নিয়ে যাবেন আর ওখানে ভালো চাকরি পাইয়ে দেবেন। ওনার বক্তব্য হলো যে আমার আর আমার পরিবারের ভবিষ্যৎ বদলে যাবে। প্লিজ মা, আমাকে যেতে দাও। বাবা প্লিজ, আমাকে যেতে দিন। আমার মা বাবা আমার কথার কোনো উত্তর দিলেন না। আমার দুই বোনের চোখে জল ছিল। আমার ছোট দিদি আস্থা আমার কাছে এলো আর বলতে লাগলো, প্রিয়াঙ্কা, তুমি খুব ভালো, তুমি আমাদের সবার কথা কত ভাবো। অবশেষে আমার বাড়ির লোক আমাকে যাবার অনুমতি দিয়ে দিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই আমার নথিপত্র তৈরি হয়ে গিয়েছিল। আমার মা কেঁদে আমাকে আশীর্বাদ দিয়েছিলেন। আমার বোনেরাও চোখের জলের সাথে আমাকে বিদায় দিয়েছিল। আর বাবা বারবার এটাই বলেছিলেন যে নিজের খেয়াল রেখো। আমি একটি নতুন ভবিষ্যতের আশা নিয়ে বিমানে চড়ে বসেছিলাম। যেমনই লন্ডনে পৌঁছালাম, বাস্তবতা আমার স্বপ্নের থেকে একদম আলাদা ছিল। এখানেও কাজ পাওয়া খুব কঠিন ছিল। যে রবীন্দ্র আমাকে ওখানে নিয়ে গিয়েছিল, সেই লন্ডনের মাটিতে পা রাখা মাত্রই পুরোপুরি বদলে গিয়েছিল। সে আমাকে বলল যে, দেখো মেয়ে, আমার কাজ ছিল তোমাকে এখানে নিয়ে আসা। এখন আমার সেই 60,000 টাকা যা আমি তোমার ওপর খরচ করেছি, আমার প্রতি মাসে কিস্তিতে চাই। তোমার পাসপোর্ট আমার হাতে দাও। আমি বললাম, এটা আপনি কি করছেন? আপনি তো বলেছিলেন যে আপনি আমার এখানে ভালো চাকরি পাইয়ে দেবেন। তিনি বললেন যে, বাজে কথা বলো না, তোমার পাসপোর্ট বের করো। যে রবীন্দ্রর ব্যবহার আমার সাথে খুব ভালো আর নরম ছিল, এখন হঠাৎ করে সে নিষ্ঠুর হয়ে গেল। সে আমাকে ওয়ার্নিং দিচ্ছিল যে আমার টাকা অবশ্যই দিয়ে দিও, নতুবা আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। সে পাসপোর্ট নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। আমার চোখে জল চলে এসেছিল। আমি বললাম, রবীন্দ্র ভাই, আমি তো এখনও কাজ শুরুই করিনি, আমাকে একটু সময় তো দিন, যাতে আমি চাকরি খুঁজতে পারি। আর পাসপোর্ট তো আমার পরিচয়। আমি দুশ্চিন্তায় কপাল থেকে ঘাম মুছছিলাম। আমার খুব ভয় লাগছিল। এটা অচেনা দেশ ছিল। আমি কখনো অন্য শহর পর্যন্ত যাইনি, কিন্তু এখানে 7 সমুদ্র দূরে এই অচেনা দেশে এসে আমার সাথে এত বড় প্রতারণা হয়ে যাওয়া আমার মন ভেঙে দিচ্ছিল। কিন্তু তবুও আমি হিম্মত হারাইনি। আমি ধৈর্য ধরলাম। আমি আমার ব্যাগ বুকের কাছে জাপটে ধরলাম। সে বলল যে, তোমার কাছে সময় শুধু ভিসা পর্যন্তই ছিল। এখন তুমি বোঝো। আর তোমার কাজ, আমার আগামী মাসের 1 তারিখে আমার টাকা চাই, নতুবা আমি তোমার পাসপোর্ট বাতিল করিয়ে তোমাকে জেলে পাঠিয়ে দেব। আর পাসপোর্ট আমার কাছে জমানত হিসাবে থাকবে। এটা শুনে আমি খুব বাজেভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। সে জোর করে আমার পাসপোর্ট আমার হাত থেকে কেড়ে নিল আর আমাকে রাস্তার ধারে একা ছেড়ে দিয়ে নিজে ট্যাক্সিতে বসে বেরিয়ে গেল। এবার আমার উপলব্ধি হচ্ছিল যে আমার এই মানুষটার ওপর ভরসা করাই উচিত হয়নি। আমি এক অচেনা দেশে একদম একা দাঁড়িয়েছিলাম। আমার কাছে হাতে গোনা কিছু টাকা ছিল। অন্যদিকে আমি যখন থেকে লন্ডন এসেছিলাম, বাড়ির লোকেদের কাছেও কোনো খরচ ছিল না। আগে তো আমি নিজের বাড়িতে চাকরি করে টাকা দিতাম, কোনো মতে আমাদের ঘরের উনুন জ্বলছিল। কিন্তু এখন আমার মাথায় এত বড় ঋণের বোঝা চলে এসেছিল। আর তার ওপর যে মানুষটা আমার হিতৈষী হওয়ার নাটক করে আমাকে এখানে এনেছিল, তার ঋণের কিস্তি আমার মাথার উপর তলোয়ারের মতো ঝুলছিল। আমি প্রতিদিন হেঁটে কাজ খুঁজতাম আর রোদে রাস্তার ধুলো চষতাম। অনেক দিন তো না খেয়েই কাটছিল। আমার খুব ভয় লাগছিল আর বাড়ির লোকেদের জন্য দুশ্চিন্তা হচ্ছিল। অনেক কাজ খোঁজার পর অবশেষে আমি একটি শপিং মলে ক্লিনারের চাকরি পেয়ে গেলাম। আমি শিক্ষিত ছিলাম আর সামান্য ইংরেজি জানতাম। আমি মলের ভেতরে গিয়ে খোঁজ নিলাম যে ওখানে কোনো চাকরি খালি আছে কি না। তো মলের ম্যানেজার আমাকে জিজ্ঞেস করলো যে, তুমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে জানো? প্রথমে তো সে আমাকে আপাদমস্তক সন্দেহের চোখে দেখে জিজ্ঞেস করেছিল। আমি বললাম যে, হ্যাঁ স্যার, আমি সব কাজ জানি। আপনি আমাকে যে কাজ দেবেন আমি তা সততার সাথে আর পরিশ্রমের সাথে করব। আপনি প্লিজ আমাকে যে কোনো কাজ দিয়ে দিন। শুধু আমার এখানে চাকরির খুব প্রয়োজন। আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আমি তাকে অনুরোধ ভরা নজরে দেখলাম, কারণ আমার পায়ে আর হাঁটার শক্তি ছিল না। আর তাছাড়া অচেনা দেশে আমার মাথার ওপর ছাদও ছিল না। আমি কাউন্টারে সাহারা নিলাম। সে বলল যে, ঠিক আছে, কাল সকাল 6টায় চলে এসো। কাল সকালে মলের সব সাফাই করে দিও। এখানে আরও সাফাই কর্মী আছে, বাকি কাজ তারা তোমাকে বুঝিয়ে দেবে। এখানে কোনো রকমের অলসতা চলবে না।
সকালে টাইমে আসবে, সব কাজ সততার সাথে করবে, তবেই মাসের স্যালারি পাওয়া যাবে। আমি বললাম যে না স্যার, আমি সকালে সময়ে চলে আসব, বরং আমার কাছে তো থাকার কোনো ঠিকানাই নেই, আমি এখানেই বাইরে রাত কাটিয়ে দেব। তার মনে হলো আমি চাকরি পাওয়ার জন্য এসব বলছি। সে একটি রেজিস্টারে আমার নাম লিখে নিল, আর আমি চাকরি পেয়ে গেলাম। আমি স্বস্তির গভীর শ্বাস নিলাম। সেই রাতে আমি মলের বাইরে নিজের ব্যাগ নিয়ে বসে পড়েছিলাম, কারণ আমার কাছে কোনো ঠিকানা ছিল না আমি কোথায় যেতাম। আর আমাকে খুব সকালেই এই মলের চাকরির জন্যেও আসতে হতো। সারা রাত এইভাবেই জেগে জেগে এদিক ওদিক তাকিয়ে কেটে গেল। সকালে যেমনি দিন বের হলো আর মলের দরজা খুলল, তো আমি দ্রুত ভেতরে চলে গেলাম আর নিজের কাজ শুরু করে দিলাম। এসব দেখে ম্যানেজার খুশি হলো। এই মল খুব একটা বড় ছিল না, তবে এখানে কাজ অনেক ছিল। আমি এখানে মন দিয়ে আর অনেক পরিশ্রম করে কাজ করছিলাম। এখানে আরও লোক ছিল যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করত। চাকরি তো আমি পেয়ে গেলাম, এখন প্রশ্ন ছিল যে আমি কোথায় থাকব। আমি সাহস করে মলের ম্যানেজারের সাথে কথা বললাম এবং তাকে নিজের সম্পর্কে সব কিছু বলে দিলাম। তিনি আমার কথা মন দিয়ে শুনলেন আর বললেন যে ঠিক আছে, তোমার জন্য আলাদা করে থাকার তো কোনো ব্যবস্থা করা যাবে না, কিন্তু যদি তুমি চাও তবে সারা রাত মলের ভেতরেই থাকতে পারো। এমন অনেক কর্মী আছে যারা রাতে এখানেই শুয়ে পড়ে, তুমিও এখানে শুয়ে পড়ো। আমার মন শান্ত হলো যে এবার আমাকে রাত রাস্তায় কাটাতে হবে না। এখানে কাজ করা আরও 2-3টি মেয়ে ছিল যারা আমার সাথে কাজ করত। তাদের সাথে কাজ করে আমার ভালো লাগতো। আমার মায়ের মনে হতো পড়াশোনা করার পর আমি ভালো চাকরি পাবো, কিন্তু এখানে বিদেশে ঘর মোছার চাকরিও আমার কাছে কোনো ভালো চাকরির চেয়ে কম ছিল না। সময় কাটতে লাগলো, আর 2 মাস হয়ে গেল। আমার পরিশ্রম ম্যানেজারের মন জয় করে নিয়েছিল। সে এবার আমার ওপর অনেক ভরসা করতে শুরু করলো, আর সে আমাকে নিজের পক্ষ থেকে 2 বেলার খাবার দেওয়া শুরু করলো। এখন আমার থাকার সমস্যাও শেষ হয়ে গিয়েছিল, আর খাওয়া দাওয়ারও। শুধু এখন আমাকে কাজ করে নিজের ঋণ শোধ করতে হতো, আর নিজের বাড়িতে টাকা পাঠাতে হতো। রবীন্দ্রর ঋণও আমি অল্প অল্প করে শোধ করতে লাগলাম, আর বাড়িতেও টাকা পাঠাচ্ছিলাম। আমার জীবনের একটি রুটিন তৈরি হয়ে গিয়েছিল। অন্তত আমার ঘরের উনুন তো জ্বলছিল। আমি নিজের চাহিদাগুলো শেষ করে দিয়েছিলাম, আর শুধু টাকা কামানোর মেশিন হয়ে গিয়েছিলাম। এক রাতে আমি পরিশ্রান্ত হয়ে যখন মেঝেতে শুতে যাচ্ছিলাম, তখন মায়ের কল এলো। মায়ের গলা শুনে আমি বারবার ইমোশনাল হয়ে যেতাম। এখনও আমার চোখে জল এসে গিয়েছিল। আমি বললাম, মা কেমন আছো তুমি? মা বললেন, মা আমি ঠিক আছি, তুমি বলো কেমন আছো? ঠিকই হবে, ওখানে বিদেশে তুমি ভালো চাকরি যে পেয়ে গিয়েছো। মায়ের কথা শুনে আমি কিছু বললাম না। বাবা আর বোনদের সম্পর্কে জিজ্ঞেস করলাম। এরপর মা বলতে লাগলেন যে, মা তোমাকে সুখবর শোনানোর আছে। তোমার 2 বোনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর আমি তাদের দুজনকেই বাগদান সেরে ফেলেছি। ছেলেপক্ষ খুব ভালো, আর বিয়ের তাড়াতাড়ি করছে। তাড়াতাড়ি তোমার 2 বোনের বিয়ে হয়ে যাক, তবে আমি তোমার যৌতুকের ব্যবস্থা করব। মা এখনও তো শুধু সম্বন্ধ হয়েছে, বিয়েতে এখনও সময় আছে। আমি ছেলেপক্ষকে বলে দিয়েছি যে আমরা ভালো যৌতুক দেব। মায়ের গলায় আনন্দ ছিল, কিন্তু তার কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল, আর আমার বুক ধড়ফড় করতে শুরু করেছিল। আমি বললাম, মা আপনার এতই বা কী তাড়া ছিল? এখনও তো আমার এখানে আসা মাত্র 2 মাস হয়েছে, এখনও তো আমাকে রবীন্দ্রের ঋণ শোধ করতে হবে। আমি এত বোঝা কিভাবে বইব? আমার কাছে তো একটি টাকাও নেই। আমি দেওয়ালে ঠেস দিয়ে অসহায়ভাবে কথাগুলো বলেছিলাম, আর আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি মুঠো শক্ত করে বন্ধ করে নিয়েছিলাম। মা বলতে লাগলেন, মা আমি এখানে তোমার সম্পর্কে বলে দিয়েছিলাম যে আমাদের মেয়ে লন্ডনে চাকরি করতে গিয়েছে, তো এখানে আশেপাশের লোকেদের মনে হলো যে তুমি হয়তো ভালো রোজগার করছো, তাই তোমার বোনদের সম্বন্ধ আসতে লাগলো। আমি সম্বন্ধগুলো গ্রহণ করে নিয়েছি, কিন্তু ছেলেপক্ষ বিয়ে করার জন্য খুব জোরাজুরি করছে। যদি আমরা বিয়ে তাড়াতাড়ি না করাই তবে সম্বন্ধ ভেঙে যাবে। তুমি জানো যে কত কষ্টে তোমার বোনদের সম্বন্ধ ঠিক হয়েছে। তুমি কিছু টাকার ব্যবস্থা করো, যৌতুকও বানাতে হবে, অন্তত 3-4 লাখের ব্যবস্থা করে দাও। মায়ের গলা এবার কান্নাকাটি হয়ে গিয়েছিল, আর তার অসহায়তা আমার সহ্য হচ্ছিল না। তার কান্নার শব্দ আমার বুকে খঞ্জরের মতো চলছিল। আমার তো এখনও নিজের খরচই পূরণ হয়নি, বিয়ের জন্য এত টাকা কোথা থেকে জোগাড় করব? আমার মাথা ফেটে যাচ্ছিল। তাও আমি মাকে বলে দিলাম যে আপনি চিন্তা করবেন না মা, আমি টাকার ব্যবস্থা করে নেব। আপনি শুধু বিয়ের প্রস্তুতি নিন, ওপরওয়ালা সব ঠিক করে দেবেন। আমি মায়ের কথায় তাদের মিথ্যে সান্ত্বনা তো দিয়ে দিয়েছিলাম, কিন্তু নিজের বুকের ওপর হাত রেখেছিলাম।
বয়সের তুলনায় আমার ওপর অনেক বড় দায়িত্ব এসে পড়েছিল। আজ আমার উপলব্ধি হচ্ছিল যে যদি আমার কোনো ভাই থাকতো বা আমার বাবা সুস্থ থাকতো, তবে হয়তো আমার ওপর এত দায়িত্ব আসতো না। সেই রাতে আমি এক মুহূর্তের জন্যও শুতে পারিনি। আমি খুব কষ্ট সহ্য করেছিলাম। একদিনও আমি আমার বাড়ির লোকেদের জানাইনি যে আমার সাথে এখানে কি হচ্ছে, আমি এখানে কি কাজ করছি, কারণ তারা আগে থেকেই খুব দুশ্চিন্তায় ছিলেন। পরের দিন মলে রোজকার মতো ভিড়ভাট্টা ছিল। আমার মাথায় যন্ত্রণা করছিল, কিন্তু আমি তাও কাজ করে যাচ্ছিলাম। আমার হাতে মপ ছিল। এমনিতে মলে অনেক লোক শপিং করার জন্য আসতো, কিন্তু একজন লোক এমন ছিল যার নজর ক্রমাগত আমার ওপর ছিল, আর সে আমাকে পরিষ্কার করতে বারবার দেখছিল। আমি তাকে উপেক্ষা করলাম আর নিজের কাজে লেগে রইলাম। কিন্তু তারপর কিছুক্ষণ পর সে ধীরে ধীরে চলতে চলতে আমার কাছে এলো আর বলতে লাগলো যে, হাই, আর ইউ ইন্ডিয়ান গার্ল? আমিও ইন্ডিয়ানি। আমি ইতস্তত করে বললাম যে, হ্যাঁ। তুমি তো এই হিন্দুস্তানি আর সুন্দর মেয়ে হয়ে এখানে এই কাজ করছো? আমার আফসোস হচ্ছে। সে নিজের পকেট থেকে কিছু টাকা বের করে আমার দিকে বাড়িয়ে দিল আর বলতে লাগলো, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য, শুধু সহানুভূতির খাতিরে রেখে দাও। আমি বললাম যে, না স্যার, আমি এখানে চাকরি করি, আমি যত টাকা পাই আমি তাতেই খুশি থাকি, আমার আপনার সহানুভূতির প্রয়োজন নেই। সে বলল যে, আমি একজন হিন্দুস্তানি আর তুমিও হিন্দুস্তানি, শুধু হিন্দুস্তানি হওয়ার খাতিরে তোমাকে এই টাকা সাহায্যের জন্য দিচ্ছি, বাকি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি আবার অস্বীকার করলাম। তো সে বলতে লাগলো যে, আমার খুশির জন্যই রেখে দাও, আমি পুনরায় এখানে আসব না আর তোমার ম্যানেজারের কাছে অভিযোগ করব। তার কথায় আমি বাধ্য হয়ে সেই টাকা নিজের কাছে রেখে দিয়েছিলাম, আর তারপর সে সেখান থেকে চলে গেল। সেই দিন এক অদ্ভুত মোড় এসে গিয়েছিল। পরের দিন যখন খুব সকালে মলের গেট খুলল আর আমি দরজা পরিষ্কার করার জন্য বাইরে এলাম, তখন দেখলাম যে রাস্তায় হঠাৎ একটি কালো রঙের দামি গাড়ি এসে থামল, যার কাঁচ নিচে নামানো হলে সেই লোকটাই গাড়িতে ছিল। তুমি ওই মেয়েটি না যার সাথে কাল আমার এই মলের ভেতরে কথা হয়েছিল? আমি এখানে আসিনি, এখান থেকে যাচ্ছিলাম তো তোমাকে দেখতে পেলাম, ভাবলাম তোমার সাথে কথা বলে যাই। আমার কথা শোনো, এদিকে এসো। আমি তার গাড়ির কাছে গেলাম। সে তার গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়েছিল। আমি বললাম যে, হ্যাঁ স্যার, আপনার কোনো কাজ আছে কি? সে মাথা নেড়ে হ্যাঁ বলল আর সাবধানী ভঙ্গিতে গাড়ি থেকে বাইরে বেরিয়ে দাঁড়ালো। মাথায় বিপদের ঘণ্টা বাজালো। সে আমাকে বলল যে, আমি তোমাকে আমার বাড়িতে চাকরি দিতে চাই। যে কাজ তুমি এখানে করো সেই কাজই আমার বাড়িতে করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করা। তুমি কি রান্না করতে পারো? আমি বললাম যে, হ্যাঁ পারি। সে বলল, তো ঠিক আছে, রান্নাঘরও তোমাকেই সামলাতে হবে। এমনিতে আমার বাড়িতে অনেক চাকর বাকর আছে, কিন্তু তুমি হিন্দুস্তানি, তাই আমার ভালো লেগেছে না যে তুমি এই মলে কষ্ট পাচ্ছ, তাই আমি তোমাকে এই মলের থেকেও ভালো স্যালারি দেব। আমি নিস্তব্ধ হয়ে তাকে দেখতে রইলাম। তার কথা হজম করা আমার জন্য কঠিন ছিল। আমি তারপর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে দ্রুত ভেতরে চলে গেলাম। আমি তাকে হ্যাঁও বলিনি আর নাও বলিনি। সে আমাকে ডাকছিল, কিন্তু আমি তাকে উপেক্ষা করলাম, কারণ আমি চাইনি যে আমার হাতে যে পার্মানেন্ট চাকরিটা আছে সেটাও চলে যাক। আমার ভয় ছিল যে জানি না এই লোকটা আমাকে দিয়ে কেমন কাজ করাতে চায়, আর একলা লোকের বাড়িতে কাজ করা আমার একটু অদ্ভুত আর বিপজ্জনক মনে হচ্ছিল। লন্ডনের মতো দেশে একজন গরিব আর পরদেশি যুবতী মেয়ের যে কোনো বিপদে পড়ে যাওয়া খুব সহজ ছিল। সেদিন তো আমি তাকে কোনো উত্তর দিইনি, কিন্তু তারপর প্রতিদিনই এমন হতো যে সে কখনো মলের ভেতরে চলে আসতো, তো কখনো মলের বাইরে আমার মুখোমুখি হয়ে যেত আর বারবার একই কথা বলতো যে, দেখো প্রিয়াঙ্কা, যদি তুমি আমার কাছে কাজ করো, আমার বাড়িতে রান্না করো, পরিষ্কার করো, তবে আমি তোমাকে 2 বছরের অ্যাডভান্স ডবল স্যালারি দেবো, আর থাকার জন্য তোমাকে ফ্রিতে কোয়ার্টার দেওয়া হবে। আমার বাড়িতে তুমি একা নও, আরও বেশ কিছু হিন্দুস্তানি মেয়ে চাকরিতে আছে। বেশ কয়েকদিন এভাবেই কেটে গিয়েছিল, কিন্তু একদিন সে আমাকে এমন এক অফার দিল যা আমার মাথার শিরা নাড়িয়ে দিয়েছিল। সে নোটের এক তোড়া আমার দিকে ধরল। আমি বললাম, আমার আপনার চাকরির দরকার নেই স্যার, আমি আমার এই চাকরিতেই খুব খুশি আছি, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আমি কঠোর গলায় তাকে উত্তর দিয়েছিলাম আর চোখ সরিয়ে নিয়েছিলাম। আমি তার হাতে থাকা টাকার দিকে তাকানো থেকে বিরত থাকলাম। সে বলল যে, আমি তোমাকে বিরক্ত করছি না, আমি তোমার বাধ্যবাধকতা বুঝি। 2 বছরের ডবল স্যালারি থেকে তোমার বাড়ির সব সমস্যা সমাধান হয়ে যাবে। তুমি তোমার বোনদের বিয়ে দিতে পারবে, তুমি তোমার বাবার চিকিৎসা করতে পারবে। তার কথাগুলো আমার অদ্ভুত মনে হয়েছিল। সে আমার সম্পর্কে কিভাবে জানতো? আমি ভাবতে লাগলাম যে কোথাও আমার সাথে কিছু খারাপ না হয়ে যায়।
আমি গরিব যুবতী মেয়ে ছিলাম, আর টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু সে আমার দুর্বলতায় আঘাত করছিল। আমি বললাম, আপনি আমার মধ্যে এমন কী বিশেষ কিছু দেখলেন যে আমাকে এত বড় অফার দিলেন? আর আমার পারিবারিক সমস্যা সম্পর্কে আপনি কিভাবে জানেন? আমার গলায় সন্দেহ আর রাগ স্পষ্ট ধরা পড়ছিল। সে বলল যে শুধু একজন হিন্দুস্তানি হওয়ার খাতিরে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি জানো না যে এখানে লন্ডনে সহজ সরল মেয়েদের এইভাবে কোনো পরিচয় ছাড়া থাকা নিরাপদ নয়। আমি নিজে ইন্ডিয়া থেকে, তাই সব কিছু খুব ভালো করে জানি। আমার তোমার ভদ্রতা পছন্দ হয়েছে, আর কোনো কথা নেই। আমি এখানকার ম্যানেজারের কাছে আর স্টাফদের কাছে তোমার কথা শুনেছি। ওই লোকেদের থেকেই আমি তোমার সব তথ্য বের করেছি। আমি আজ শেষবারের মতো তোমার কাছে এসেছি, এরপর আর কোনো দিন আসবো না। আর এটা ভেবে নিও যে তোমার কাছে এটাই শেষ সুযোগ। এতটুকু বলে সে কাঁচ তুলে সেখান থেকে চলে গেল, আর আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম। আমি ভাবনায় ডুবে গেলাম। রাতে আমি এখানে এই বন্ধ মলের ঠান্ডা মেঝেতে শুয়েছিলাম, যেখানে চারিদিকে শুধু অন্ধকার। না আমি কারোর সাথে দেখা করতে পারতাম। আমি আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্তের মাঝে দুলছিলাম। একদিকে ওই অচেনা হিন্দুস্তানি লোকটা আর তার অফার ছিল, আর অন্যদিকে আমার পরিবারের সম্মান আর বোনেদের বিয়ের বোঝা ছিল। আমি পাশ ফিরলাম আর নিজের মোবাইলটা হাতে নিলাম, যার স্ক্রিনে মায়ের নম্বর জ্বলছিল। আমি দীর্ঘশ্বাস নিলাম আর কল তুললাম। মা, তুমি কিছু ভেবেছো? ছেলেপক্ষ তাদের তারিখ বলে চলে গিয়েছে। যদি কালকের মধ্যে আমরা তাদের ফাইনাল ডেট না দিই, তবে তারা সম্বন্ধ ভেঙে দেবে। মায়ের গলায় এক অদ্ভুত কম্পন আর ভয় ছিল, যা আমার বুক চিরে দিয়েছিল। তিনি ফোনেই হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি বললাম, মা, আপনাকে বলেছিলাম না যে আমি টাকার ব্যবস্থা করছি? আপনি তাদের কল করে ডেট পাক্কা বলে দিন। আমার গলায় এক মিথ্যে জোর ছিল, যা আমি মাকে দেখাতে চেয়েছিলাম। কোথা থেকে আসবে এত টাকা, মা, তোমার কাছে? তোমার বাবার অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে, ওষুধের খরচ আলাদা। আমি তো একেবারে ভেঙে পড়েছি। মা ফুপিয়ে ফুপিয়ে নিজের অসহায়তা প্রকাশ করলেন। আমি বললাম, মা, আমি এক জায়গায় কথা বলেছি, আমি কালকেই অ্যাডভান্স পেয়ে যাব। আপনি একদম চিন্তা করবেন না, আমি কাল বিকেল পর্যন্ত আপনাকে টাকা পাঠিয়ে দেব। আমি মাকে বিশ্বাস জোগালাম আর ফোন কেটে দিলাম। আমার বুক ধড়ফড় করছিল। আমি টাকার লোভ আর নিজের বাধ্যবাধকতার কাছে হার মেনে নিয়েছিলাম। আমাকে এই লোকটার অফার মেনে নিতেই হয়েছিল। পরের দিন মলে কাজ করতে করতে আমার মনোযোগ বারবার সরে যাচ্ছিল। আমি বারবার মলের বাইরে গিয়ে ওই লোকটাকেই খুঁজছিলাম। কিছুক্ষণ পরেই সে নিজের কালো গাড়ি নিয়ে সেখান থেকে যাচ্ছিল। আমি তাকে থামালাম। সে গাড়ির কাঁচ নিচে নামালো। তো আমি বললাম, আমি আপনার অফার অ্যাকসেপ্ট করার জন্য তৈরি। আমার আপনার সব শর্ত মঞ্জুর। আমি কথা না ঘুরিয়ে সরাসরি কথা বললাম। সে বলল যে আমি জানতাম যে তুমি রাজি হয়ে যাবে। তুমি একজন বুদ্ধিমতী মেয়ে, আর বুদ্ধিমান মানুষ কখনো এত ভালো সুযোগ হাতছাড়া করে না। গাড়িতে বসা লোকটার মুখে জয়ের হাসি ফুটে উঠল। সে পেছনের দরজা খুলে ইশারা করলো যে এতে বসে পড়ো। তার গলায় এক অদ্ভুত তৃপ্তি ছিল। আমি বললাম, আগে আমাকে বলুন যে আমাকে কি করতে হবে, আমার স্যালারি পদ্ধতি কি হবে, কারণ আমার মন এখনও আশঙ্কার শিকার ছিল, আর আমি যে কোনো বিপদ থেকে বাঁচতে চেয়েছিলাম। সে বলল, তোমাকে ভয় পাওয়ার দরকার নেই। এই নাও তোমার 2 বছরের অ্যাডভান্স, ডাবল স্যালারি, আর কাল সকালে নিজের মালপত্র নিয়ে এই ঠিকানায় চলে এসো। সে একটি ভারী খাম আমার দিকে বাড়িয়ে দিল, আর সেই সাথে একটি কার্ডও দিল, যাতে একটি ঠিকানা লেখা ছিল। আমি কাঁপা হাতে সেই খামটা নিয়ে নিয়েছিলাম। এতে এত পাউন্ড ছিল যা আমি আমার সারা জীবনে একসাথে দেখিনি। আমি বললাম, আমি কাল সকাল 6টা পর্যন্ত আপনার বাড়িতে পৌঁছে যাব। স্যার, আমি এই টাকা নিজের কাছে রেখে দিয়েছিলাম। আমার চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা ছিল। এই টাকা আমার সব ভয় দূর করে দিয়েছিল। সেই রাতে আমি মানি এক্সচেঞ্জ করলাম, আর সব টাকা ইন্ডিয়া আমার মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। টাকা পাঠাতেই আমার মনে হলো যেন আমার কাঁধ থেকে খুব বড় পাহাড় সরে গিয়েছে। আমি মাকে ফোন করে সুখবর শোনালাম, তো তিনি খুশিতে কাঁদতে লাগলেন আর আমাকে অনেক আশীর্বাদ দিতে লাগলেন। পরের দিন সকালে আমি নিজের মালপত্র নিলাম আর ম্যানেজারের কাছে পৌঁছে গেলাম। স্যার, আমি আজ থেকে এখানে কাজ করতে পারবো না, প্লিজ আমার পাওনা মিটিয়ে দিন। আমি এই চাকরি ছেড়ে দিয়েছি। আমি ম্যানেজারের টেবিলের সামনে দাঁড়িয়ে সোজাসুজি বললাম। তিনি বললেন, প্রিয়াঙ্কা, তোমার কি হয়েছে? তোমাকে তো এখানে সব সুবিধা দেওয়া হচ্ছিল, তবে তুমি হঠাৎ চাকরি ছাড়ছো কীভাবে? এখান থেকে তুমি এখন একটা টাকাও পাবে না, বেরিয়ে যাও। তার মুখ লাল হয়ে গিয়েছিল। তিনি টেবিলে জোরে থাপ্পড় মারলেন। আমি বললাম, আপনি আমার আগের টাকাগুলো আপনার কাছেই রেখে দিন, আমার সেগুলোর দরকার নেই, আমি যাচ্ছি।
আমি সেখান থেকে বেরিয়ে এলাম। আজ আমি কারো হুমকিতে ভয় পাওয়ার ছিলাম না, কারণ আমার পকেট ভারী ছিল আর ভবিষ্যৎ নিরাপদ মনে হচ্ছিল। আমি ট্যাক্সি নিলাম আর ওই কার্ডে লেখার ঠিকানায় পৌঁছে গেলাম। সেটি লন্ডনের এক শান্ত এলাকার একটি চমৎকার ভিলা ছিল। আমি ইতস্তত করে দরজার ঘন্টা বাজালাম। কিছুক্ষণ পর একজন চাকর দরজা খুলল আর আমাকে ভেতরে নিয়ে গেল। এই হলো তোমার কোয়ার্টার। আজ থেকে তুমি এখানেই থাকবে। এখানে তোমাকে শুধু রাতের খাবার বানাতে হবে, সেটাও ইন্ডিয়ান ফুড। বাকি তুমি স্বাধীন। সেই লোকটা ভিড়ার পেছনে চমৎকার কোয়ার্টারের দরজা খুলতে খুলতে আমাকে বলল। আমি বললাম যে ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। আমি বিকেলে রান্নাঘরে পৌঁছে যাব আর আপনাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। আমি কোয়ার্টার পরিষ্কার করলাম। এখানে আমি বিনামূল্যে থাকতে পারতাম। বিকেলের সময় আমি ভিলার রান্নাঘরে ঢুকলাম। এত বড় রান্নাঘর দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি বুঝতেই পারছিলাম না যে কোন জিনিস কোথায় রাখা আছে। আমি দ্রুত সব জিনিস বের করলাম আর রান্না শুরু করে দিলাম। খাবার ডাইনিং টেবিলে সাজানোর পর আমি নিজের কোয়ার্টারে ফিরে এলাম। আমাকে কড়াকড়িভাবে বলা হয়েছিল যে আমার স্যারের ঘরে যাওয়ার অনুমতি নেই আর বিনা কারণে ভিলার ভেতরে ঘুরতে পারবো না। পরের দিন সকালে আমি জল খাওয়ার জন্য কোয়ার্টার থেকে বাইরে বেরোলাম, তো আমার নজর লাউঞ্জের জানলায় পড়ল। সেই লোকটা ইন্ডিয়ান কালচার অনুযায়ী প্রার্থনা করছিল। আমি এখানে এসে জানতে পেরেছিলাম যে তার নাম আকাশ মালহোত্রা। সে জানি না কেন খুব খারাপভাবে কাঁদছিল। তার কান্নার শব্দ আমার বাইরে পর্যন্ত আসছিল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম যে এই লোকটা কত সংস্কারী। আমি তার ভেতরে একটা জিনিস নোটিস করেছিলাম। সেটা হলো যে সে সবসময় আমার সাথে নরম আর সম্মানের সাথে কথা বলতো। সে কখনো আমাকে চোখ তুলে পর্যন্ত দেখেনি। আমি খুব অবাক হয়েছিলাম যে এত বড় বাড়িতে থাকা লোকটা একা এত বেশি সংস্কারী হতে পারে। আমি চুপচাপ জল খেলাম আর নিজের ঘরে ফিরে এলাম। সকাল 8টায় আমি রান্নাঘরে গেলাম যাতে স্যারের জন্য নাস্তা তৈরি করতে পারি, কিন্তু সেখানে তো পরিচারিকা নাস্তা পাঠাচ্ছিল। তারা ঠিক বলেছিল, তারা তাদের বাড়িতে সব ইন্ডিয়ান লোকেদেরই চাকরি দিয়েছিল। আমি বললাম, কিন্তু স্যারের জন্য নাস্তা তো আমাকে বানাতে হতো, তুমি কেন বানাচ্ছ? সেই পরিচারিকা কিছু বলার আগে পেছন থেকে স্যার এসে বলে উঠলেন, যিনি দরজায় দাঁড়িয়েছিলেন, প্রিয়াঙ্কা, তুমি রাতের খাবার বানিয়ে খুব ক্লান্ত হয়ে গিয়েছো, তাই সকালের নাস্তা আর দুপুরের খাবারের জন্য আমি একে রেখেছি। তুমি শুধু রাতের খাবারই বানাবে। আকাশ স্যারের গলায় এক অদ্ভুত আপনত্ব ছিল। আমি বললাম, কিন্তু স্যার, আপনি আমাকে অনেক স্যালারিতে রেখেছেন। যদি সব কাজ এরা করে তবে আমি কি করব? আমি বিভ্রান্তি আর লজ্জার শিকার হয়ে বলেছিলাম যে আমার বিনা পয়সায় অন্ন ধ্বংস করা একদমই পছন্দ নয়, আর এদের ব্যবহার আমার বুদ্ধির বাইরে ছিল। তিনি বললেন যে আমি তোমাকে এখানে রাতের খাবারের জন্য রেখেছি। তুমি রাতে যে খাবার বানিয়েছিলে তা খুব ডিলিশিয়াস ছিল। আমার ওটা খুব পছন্দ হয়েছে। শুধু তুমি নিজের কাজ করো, বাকি কারো সাথে তর্ক করো না। তিনি কঠোরভাবে কথা শেষ করলেন আর রান্নাঘর থেকে ফিরে গেলেন। আমি তাকে চলে যেতে দেখলাম। দিন কাটতে লাগলো। আমার জীবন এক শান্ত রুটিনে ঢলে পড়েছিল। আমি শুধু রাতে রান্না করতাম, দিনে অল্প স্বল্প ডাস্টিং করে নিতাম আর খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে দিতাম। তারপর নিজের কোয়ার্টারে চলে যেতাম। এক বিকেলে আমি রান্নাঘরে সবজি কাটছিলাম যে স্যার ভেতরে ঢুকলেন। তার হাতে শপিং ব্যাগ ছিল। এগুলো তোমার জন্য প্রিয়াঙ্কা, এগুলো পরে দেখে নিও। যদি সাইজের সমস্যা হয় তবে আমি চেঞ্জ করিয়ে দেব। তিনি ব্যাগ কাউন্টারে রাখলেন আর আমার দিকে তাকিয়ে বললেন, তার চোখে এক অদ্ভুত সম্মান ছিল। স্যার, এগুলো কি? আমার এই জামাকাপড়ের কোনো দরকার নেই। আমার কাছে পরার মতো অনেক কিছু আছে। আপনি আমার ওপর এত খরচ কেন করছেন? আমি অবাক আর ইতস্তত হয়ে এই দামি ব্র্যান্ডেড জামা কাপড়গুলো দেখলাম আর সাফ অস্বীকার করলাম। আমার ওনার এই সাহায্যগুলো অদ্ভুত লাগতো। তিনি বললেন, তুমি আমার বাড়ির মেম্বার। আমি আমার বাড়ির সব লোকেদের এভাবেই খেয়াল রাখি। এই জামা কাপড় তোমাকে পরতেই হবে। আমি কোনো না শুনবো না। তিনি হুকুম দিলেন আর সেখান থেকে চলে গেলেন। আমি ব্যাগ খুলে এই দামি জামা কাপড়গুলো দেখতে থাকলাম। এবার তো দিন দিন ওনার সাহায্য বেড়েই চলেছিল। তিনি যখনই বাজারে যেতেন আমার জন্য প্রচুর জামাকাপড় আর ব্যবহারের জিনিস নিয়ে আসতেন। বাড়ির কোনো কাজ আমাকে করতে দিতেন না, বরং বাকি চাকরদের দিয়ে কাজ করাতেন। যদি আমি কখনো ওনার সামনে বাড়ির ডাস্টিং করতে লাগতাম তো তিনি আমার হাত থেকে ঝাড়ু কেড়ে নিতেন আর বলতেন যে তুমি এত বেশি কাজ করার জন্য এখানে আসোনি, তুমি শুধু আরামে বসো আর রাতের মেনু নিয়ে ভাবো। আমি লজ্জিত হয়ে নিজের কোয়ার্টারে চলে আসতাম। আমি খুশি ছিলাম যে জীবন ভালোভাবে চলতে শুরু করেছে, কিন্তু তার সাহায্য, তার মিষ্টতা আর ওনার এইভাবে প্রতি মুহূর্তে আমার চিন্তা করা, এসব আমার ভালো লাগতে শুরু করেছিল। শুরুতে যে আমার তাকে ভয় লাগতো তা এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল।
সে একজন ভদ্র আর সম্মানীয় লোক ছিল, যার জীবন শুধু সংস্কার আর ওপরওয়ালার লীলায় কাটছিল। এক দুপুরে লাউঞ্জের দরজায় দাঁড়িয়ে আমি সম্মানের সাথে জিজ্ঞেস করলাম যে, স্যার, আজ রাতের খাবারে আপনি কি খেতে পছন্দ করবেন? আমি ভাবলাম আজ আপনার জন্য ইন্ডিয়ান ফুডে কিছু ইন্টারেস্টিং কিছু বানিয়ে দিই। তিনি সোফায় বসে ল্যাপটপে নিজের কিছু কাজ করছিলেন। তিনি বললেন যে, যা তোমার মনে চায় তাই বানিয়ে দাও প্রিয়াঙ্কা, তোমার হাতের বানানো সব খাবার আমার পছন্দ হয়, তুমি খুব পরিশ্রম করো। সেই ল্যাপটপ থেকে নজর না সরিয়ে উত্তর দিয়েছিল, আর তার ব্যবহারের নমনীয়তা আমার মনে এক অদ্ভুত আলোড়ন তৈরি করেছিল। আমি বললাম যে, আপনি আমার ওপর খুব সাহায্য করেন স্যার। আমি কখনো ভাবিনি যে এই অচেনা দেশে আমি এমন কোনো ঘর, এমন শান্তি পাবো। আমি তাকে থ্যাংক ইউ বললাম। আমার গলা একটু ভারী হয়ে গিয়েছিল। তিনি বললেন যে, মানুষের সব সময় ভালোর আশা রাখা উচিত। প্রিয়াঙ্কা, তুমি একজন সত্যিকারের আর বুদ্ধিমতী মানুষ, আর তুমি এই ব্যবহারেরই যোগ্য। যাও, নিজের কাজ করো। সে হেসে বলল। আমি রান্নাঘরে চলে এলাম, কিন্তু আমার মাথা ক্রমাগত ওনার কথা ভাবছিল। আমার এমন অনুভব হতে লাগলো যেন আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। ওনার বয়স মাত্র 30 বছরই তো ছিল, আর আমার 21 বছর। আমি প্রায়ই রাতে নিজের কোয়ার্টারে জানলা দিয়ে ওনার ঘরের আলো দেখতাম। তিনি মাঝরাত পর্যন্ত জেগে থাকতেন আর হাত জোর করে ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে ব্যস্ত থাকতেন। আমি ওনার কাছে যেতে চাইতাম আর ওনার সম্পর্কে সব কিছু জানতে চাইতাম, কিন্তু আমার কখনো এত সাহসী হতো না যে ওনার ঘরে যাই বা ওনার নিয়ম ভাঙি। তিনি পৃথিবী থেকে একদম আলাদা ছিলেন, আর ওনার ওপরওয়ালার কাছে থাকতে খুব ভালো লাগতো। তিনি বাড়িতে চাকরদের সাথে খুব একটা কথা বলতেন না, আমাকে ছাড়া, যদিও সবার সাথে সহানুভূতির সাথেই মিশতেন। প্রিয়াঙ্কা, একটু বাইরে এসো, এই জিনিসগুলো তো ভেতরে রাখো। আমি রান্নাঘরের জন্য রেশন আনিয়েছি। একদিন তিনি গেটে দাঁড়িয়ে আমাকে ডাকছিলেন। ডেলিভারি বয় মাল রেখে গিয়েছিল। হ্যাঁ স্যার, আমি এখনই আসছি। তিনি সামান্য কিছু জিনিস আমাকে দিলেন আর ভারী জিনিসগুলো নিজে নিয়ে ভেতরে আসতে লাগলেন। সম্ভবত তিনি আমার সামান্যতম কষ্টও সহ্য করতে পারছিলেন না। আমার নজর বারবার ওনার দিকে উঠছিল। এই ভিলার নীরবতা, ওনার আমার ওপর সাহায্য করা, ওনার সংস্কার, আমার বাড়িতে থাকা আগ্রহ, সব মিলে এক অদ্ভুত মায়াজাল তৈরি করছিল। ভিলায় আমার জীবন আনন্দ ঘন রুটিন অনুযায়ী চলছিল। আমি প্রতিদিন নিজের অংশের কাজ পুরোপুরি সততার সাথে করতাম। আমার মনে আকাশ স্যারের জন্য সম্মান আর ভালোবাসার আবেগ গভীর হতে শুরু করেছিল। তিনি আমার সব কাজের প্রশংসা করতেন আর আমাকে কখনো ওনার চাকর হওয়ার অনুভব হতে দেননি। ওনার ব্যবহার এত বেশি ভদ্রতায় ভরা ছিল যে আমি প্রায়ই অবাক হয়ে যেতাম। তিনি বললেন, প্রিয়াঙ্কা, রান্নাঘরে রেশন কমে গেলে তুমি চাকরকে বলে দিও, সে নিয়ে আসবে। আর কিছু টাকা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলেন, এই টাকাগুলো রেখে দাও, আমার অবর্তমানে তোমার যে জিনিসের প্রয়োজন হবে তাও আনিয়ে নিও। ওনার গলায় সব সময়কার মতো এক স্থৈর্য ছিল। আমি বললাম যে, স্যার, আমার কাছে টাকা আছে, আপনি আমাকে আগেই অনেক স্যালারি দিয়েছেন, আমি তাতেই নিয়ে আসব, আপনি কষ্ট করবেন না। আমি টাকা নিতে সাফ অস্বীকার করে দিয়েছিলাম আর সম্মানের সাথে হাত পেছনে করে নিয়েছিলাম। আমার ওনার টাকার ওপর হাত সাফ করা একদমই পছন্দ ছিল না। তিনি বললেন যে, তোমাকে যা বলা হয়েছে তা করো প্রিয়াঙ্কা, তোমার স্যালারি তোমার বাড়ির লোকেদের জন্য, বাড়ির খরচ আমি নিজে বহন করব, তর্ক করো না। তিনি জোর করে টাকা আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন আর কড়াকড়িভাবে আমাকে বাজারে যাওয়ার হুকুম দিলেন। ওনার হুকুম ভরা ভঙ্গির সামনে আমার একটি কথাও চলল না, আর আমি বাজারে নিজের পছন্দের জিনিস নিতে চলে গিয়েছিলাম। আমি যেমনই রাতের খাবার বানানোর জন্য রান্নাঘরে এলাম, তো তিনিও সেখানে চলে এলেন। তিনি সব সময়কার মতো নিজের ভদ্র মেজাজে ছিলেন। ওনার নজর নিচু ছিল। আমিও দ্রুত নজর নিচু করে নিলাম। তিনি বলতে লাগলেন যে, আমি তোমাকে কতবার বারণ করেছি যে তুমি ডাস্টিং করো না, আর জিনিস গোছানো তোমার কাজ নয়, তুমি কথা শোনো না কেন? তিনি এত বেশি রাগে আমাকে প্রশ্ন করলেন যে আমার হাত কাঁপতে লাগলো। আমি বললাম যে, স্যার, সারাদিন কিছু করার থাকে না, আমি বসে থেকে ক্লান্ত হয়ে যাই, আমাকে কিছু তো করতে দিন, এটা আমার কর্তব্য। তিনি বললেন যে, তোমার কাজ শুধু রাতের খাবার বানানো, বাড়িতে বাকি যে চাকররা আছে তারা করবে। যা তোমার কাজ তা তোমাকে দেওয়া হয়েছে, আর যা তাদের কাজ তা তারা করে। আমি অসহায়ভাবে ওনাকে দেখতে রইলাম। বিকেলে আমি নিজের কোয়ার্টারে বসে মাকে ফোন করলাম। আমার বোনদের বিয়ে কাছে চলে এসেছিল, আর আমি জানতে চেয়েছিলাম যে সব প্রস্তুতি কেমন চলছে। মা বলতে লাগলেন যে, মা, তুমি তো আমাদের জীবনই বদলে দিয়েছো, দেখলে শিক্ষার কত জোর। তোমার বোনদের বিয়ের তোড়জোড় চলছে, সব জিনিস চলে এসেছে, শুধু এই দুজনের বিয়ে হয়ে যাক, তারপর আমি তোমার জন্য যৌতুক জোগাড় করব আর তোমার জন্য ভালো সম্বন্ধ ঠিক করে তোমাকে এখানে ডেকে নেব।
তবে তোমার বিয়ে দিয়ে দিলে আমি আর তোমার বাবা শান্তি পাবো। মায়ের গলায় এত আনন্দ ছিল যে আমার মন শান্তিতে ভরে গেল। আমি হেসে বললাম যে মা, আপনি চিন্তা করবেন না, আপনার টাকার প্রয়োজন হলে আমাকে বলে দেবেন। আমার মালিক খুব ভালো, আপনি শুধু আমার দুই দিদির বিয়ে ধুমধাম করে দিন। আমি কথা বলতে বলতে কোয়ার্টারে জানলা দিয়ে লনে উঁকি মারলাম। আমার বুক আনন্দে ভরে গেল। মা বলতে লাগলেন যে তোমার মালিক কেমন রে মা? সে কি তোমাকে কষ্ট দেয় না তো? আমার তোমার জন্য খুব চিন্তা হয়, তুমি ওখানে একা আছো। তুই আমাদের জন্য কি না করেছিস। মা নিজের দুশ্চিন্তা প্রকাশ করলেন। আমি হেসে বললাম যে মা, আপনার ভয় একদম ঠিক। আমার মালিক খুব ভালো, খুব ভদ্র। আমি এখানে খুব শান্তিতে আছি। আমি তাদের আশ্বাস দিলাম আর ফোন বন্ধ করে দিলাম। আমার মাথা দ্রুত আকাশ স্যারের দিকে ঘুরে গেল। আমার ভালোবাসা ওনার জন্য এক উন্মাদনার রূপ নিচ্ছিল। ওনার সাহায্য আর ওনার ভদ্রতা আমাকে ওনার জন্য পাগল করে দিয়েছিল। তিনি তো সবসময় প্রার্থনায় মগ্ন থাকতেন। আমি বিভ্রান্তিতে ভুগতাম যে এত ধনী আর ভদ্র মানুষ আসলে কোন কথার দুঃখ আছে। রাতের খাবার টেবিলে সাজাতে সাজাতে আমি অনুভব করেছিলাম যে তিনি কিছুটা চুপচাপ ছিলেন। তিনি খাবারের দিকে তাকালেনও না। আমি বললাম, স্যার, আপনার শরীর ঠিক আছে তো? আজ আপনি দুপুরেও কিছু খাননি আর এখনও চুপ করে বসে আছেন। আমি জলের জগ ওনার কাছে রাখলাম। ওনার নীরবতা আমাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। তিনি দীর্ঘশ্বাস নিলেন আর বললেন যে মানুষের শরীরের চেয়ে তার মন বেশি খারাপ থাকে। প্রিয়াঙ্কা, পৃথিবীতে প্রতারণা খুব সাধারণ হয়ে গিয়েছে। প্রতিটি মানুষ নিজের স্বার্থ দেখে। ওনার গলায় এক অদ্ভুত দুঃখ লুকিয়েছিল। আমি প্লেটে চামচ পাশে রাখলাম আর বললাম, আপনার মতো ভদ্র মানুষকে কে ঠকিয়েছে স্যার? আপনি তো সবার ভালো চান। আপনার তো সবসময় খুশি থাকা উচিত। আমি সহানুভূতির সাথে ওনার দিকে তাকালাম আর ওনার বিষণ্ণতায় আমার বুক ফেটে যাচ্ছিল। আমি ওনার দুঃখ ভাগ করে নিতে চেয়েছিলাম। তিনি বলতে লাগলেন যে কখনো কখনো আমরা নিজেদের ঠকাই, আমরা অন্যদের ভালো দেখে নিজের খারাপগুলো ভুলে যাই, আর এটাই সবথেকে বড় শাস্তি। ওনার কথাগুলো খুব গভীর আর জটিল ছিল, যার মানে আমার মাথায় ঢোকেনি। তিনি ক্রমাগত মাটির দিকে তাকিয়েছিলেন। আমি বললাম যে আপনি চিন্তা করবেন না স্যার, ওপরওয়ালা সব ঠিক করে দেবেন। আমি আপনার জন্য ভালো একটি সুইট ডিশ বানিয়ে আনছি, আপনার মুড তখনই ঠিক হয়ে যাবে। আমি পরিবেশ হালকা করার চেষ্টা করেছিলাম আর রান্নাঘরের দিকে ফিরলাম। আমি ওনাকে কোনো মতেই বিষণ্ণ দেখতে পারতাম না। তিনি বললেন যে তুমি খুব ভালো মানুষ প্রিয়াঙ্কা, তোমার এই ভালোত্ব আর সারল্য তোমাকে সব বিপদ থেকে বাঁচাবে। তুমি খুব সত্যিকারের। তিনি আমার পেছন থেকে ডাক দিয়েছিলেন আর আমি হাসি মুখে রান্নাঘরে ঢুকলাম। ওনার কথাগুলো আমার মনে এক অদ্ভুত হিল্লোল তুলছিল। দিন এভাবেই কাটতে লাগলো আর আমার মন ওনার জন্য ব্যাকুল হতে শুরু করলো। আমি চাইতাম যে তিনি আমাকে নিজের মনের কথা বলুন আর নিজের দুঃখ আমার সাথে শেয়ার করুন। আমি ওনার সব কাজের ওপর নজর রাখতে শুরু করলাম। তিনি পুরোপুরি দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলেন। ভিলার ভেতরে না কোনো অতিথি আসতো আর না তিনি কখনো আউটিংয়ে যেতেন। শুধু নিজের অফিসে যেতেন আর অফিসের সময় শেষ হতেই বাড়ি ফিরে আসতেন। একদিন আমি ওনার জন্য গিফট নেওয়ার কথা ভাবলাম আর আমি ওনাকে না জানিয়ে মার্কেট থেকে ওনার জন্য গিফট নিতে চলে গিয়েছিলাম। আমি ওনার জন্য একটি সুন্দর আর দামি ঘড়ি নিয়ে এসেছিলাম, যা খুব সুন্দর ছিল। আমি সেই বক্স ওনার দিকে বাড়িয়ে দিয়ে বললাম যে এটা আপনার জন্য স্যার, আপনি আমার ওপর কত উপকার করেন। এটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট গিফট, এটা গ্রহণ করুন। আমার নজর লজ্জায় নিচু হয়ে গিয়েছিল, আমার বুক ধড়ফড় করছিল। তিনি বললেন যে তোমার এই জিনিসগুলোতে টাকা নষ্ট করার কি দরকার ছিল? তোমার টাকা তোমার বোনদের বিয়ের জন্য, তুমি কেন বাজে খরচ করছো? তিনি বক্স হাতে নিলেন আর বিরক্তি ভরে আমাকে বকলেন। ওনার চোখে বিরক্তির পাশাপাশি হালকা অবাক হওয়ার ছাপও ছিল। আমি বললাম, টাকা নষ্ট হয়নি স্যার, যখন আপনি এটা পরবেন তখন আমার খুব ভালো লাগবে। প্লিজ স্যার, আপনি এটা রেখে দিন। আমি তাকে জোরাজোরি করলাম আর ওনার মুখের দিকে তাকানোর চেষ্টা করলাম। আমার নজর ওনার চোখের ওপর স্থির ছিল। তিনি বললেন যে ঠিক আছে, আমি এটা রাখছি, থ্যাংক ইউ, কিন্তু ভবিষ্যতে তুমি নিজের রোজগার নিজের কাছেই রাখবে, আমার ওপর খরচ করার দরকার নেই। তিনি নরম সুরে বললেন আর বক্সটা বুকের কাছে জাপটে ধরলেন। ওনার এই প্রতিক্রিয়া আমাকে ভেতর থেকে লাজুক করে দিয়েছিল। এরপর আমি অনুভব করলাম যে তিনি আমার ওপর আরও একটু নরম হয়ে গিয়েছেন। তিনি আমাকে আমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করতে থাকতেন, আমার বাবার অসুস্থতা আর আমার বোনদের বিয়ের ব্যাপারে তিনি পুরো মনোযোগ দিয়ে আমার কথা শুনতেন। আমি কোনো দ্বিধা ছাড়াই ওনাকে সব বলে দিতাম। ওনার ওপর আমার অন্ধবিশ্বাস জন্মে গিয়েছিল। তিনি আমার মালিকের চেয়ে আমার হিতৈষী বেশি হয়ে উঠেছিলেন। আমার ভালোবাসা এখন এক নীরব প্রতিক্রিয়ায় বদলে গিয়েছিল। আমি ওনার উপকারের তলায় চাপা পড়ে গিয়েছিলাম। যদি তিনি আমাকে প্রাণ দিতে বলতেন
তবে সেটাও আমি হাসি মুখে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এক বিকেলে আমি রান্নাঘরের কাজ শেষ করে নিজের কোয়ার্টারের দিকে যাচ্ছিলাম যে তিনি আমাকে লাউঞ্জে থামিয়ে নিলেন আর বলতে লাগলেন যে, প্রিয়াঙ্কা, আমি তোমার মায়ের অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে দিয়েছি যাতে তোমার বোনেদের বিয়ে কোনো কমতি না থাকে। তিনি একটি স্লিপ আমার দিকে বাড়িয়ে দিলেন আর শান্ত গলায় আমাকে খবর দিলেন। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম আর বলতে লাগলাম, এটা আপনি কি করেছেন স্যার? আপনি আমাকে আগেই 2 বছরের অ্যাডভান্স স্যালারি দিয়েছেন। আমি এই উপকার কিভাবে শোধ করব? আমি গরিব পরিবারের। আমি স্লিপটা হাতে নিয়ে বিনা ঘাবড়ে গেলাম। আমার চোখে জল এসে গিয়েছিল। তিনি বললেন যে, তোমাকে এই উপকার শোধ করার দরকার নেই। তুমি আমার বাড়ির অংশ আর তোমার সমস্যা আমার সমস্যা। তুমি শুধু খুশি থেকো। এতটুকু বলে তিনি নিজের ঘরের দিকে ফিরে গেলেন আর আমি ওনাকে চলে যেতে দেখলাম। আমার ঠোঁট থেকে ওনার জন্য দোয়া বের হতে লাগলো। সেই রাত পর্যন্ত, আমার অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি। আমার মন এক অদ্ভুত অস্থিরতার শিকার ছিল। আমি সেই মানুষের ভালোবাসায় পুরোপুরি জড়িয়ে গিয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ওনার আরও বেশি সেবা করব আর কখনও ওনাকে অভিযোগের সুযোগ দেব না। তিনি বেশ কিছুদিন ধরে আমাকে একটু অসুস্থ আর দুর্বল মনে হচ্ছিলেন। ওনার গলায়ও ক্লান্ত ছিল আর তিনি এখন নিজের অফিসের কাজের জন্য বাড়ি থেকে বাইরে কম যেতেন। বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকতেন। রাতে আমার ওনার ঘর থেকে কান্নার যন্ত্রণাদায়ক শব্দ আসতো। আমি ভাবলাম যে এবার আমার ওনার খেয়াল রাখা উচিত। কাল সকালে আমি নিজে উঠে ওনার জন্য চা নাস্তা তৈরি করব আর ওনার সব কাজ নিজেই করব। আমার মন এক অদ্ভুত আবেগে ধড়ফড় করছিল আর আমি সকাল হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম যাতে ওনার সেবা করতে পারি। সূর্যের আলো আমার কোয়ার্টারের জানলা দিয়ে ভেতরে আসছিল। যখন আমার চোখ খুলল তো আমি জানলার দিকে তাকালাম তো অনেকটা সময় হয়ে গিয়েছিল। এটা একটি সাধারণ ব্যাপার ছিল, কারণ স্যার সকালে তাড়াতাড়ি উঠে যেতেন আর সকালে আরতি করার সময় ওনার গলা আমার ঘর পর্যন্ত আসতো। আমার মনে হচ্ছিল যেন আজ ওনার শরীর ঠিক নেই বা ওনার মাথায় খুব জোরে যন্ত্রণা হচ্ছে। আকাশ স্যার, যিনি সবসময় আমার এত খেয়াল রাখতেন আর আমাকে কখনো কষ্ট হতে দিতেন না, আমি ভাবলাম যদি তিনি ঠিক না থাকেন তবে আজ আমাকে ওনার খেয়াল রাখা উচিত। এটাই ভাবতে ভাবতে আমি রান্নাঘরের দিকে গেলাম আর ওনার জন্য ভালো চা বানালাম। আমি চায়ের কাপ একটি ট্রেতে করে ওনার ঘরের দিকে রওনা দিলাম। যেমনি আমি ভেতরে পা রাখলাম তো আমার হুঁশ উড়ে গেল, কারণ ওনার ঘরের সামনের দেওয়ালে আমার একটি বড় ছবি লাগানো ছিল। এখানে আরও মেয়েদের ছবি ছিল, কিন্তু সেখানে আমার ছবিটাকে একটি চকের গণ্ডিতে হাইলাইট করা হয়েছিল। কোন পর্যায়ের ভয়ানক ষড়যন্ত্র ছিল আমি কিছুই বুঝতে পারলাম না। আমি দরজার দিকে ফিরলাম, কিন্তু তিনি আমাকে পথেই পেয়ে গেলেন আর বলতে লাগলেন যে, কোথায় পালাচ্ছ প্রিয়াঙ্কা? তুমি এখান থেকে পালাতে পারবে না। এই ভিলা থেকে বের হওয়া অসম্ভব। ওনার গলায় এক অদ্ভুত কঠোরতা আর হুকুম ছিল যা আমার পা মাটিতে গেঁথে দিল। আমি বললাম, আমার ছবি আপনার ঘরে কিভাবে এলো আর তাকে হাইলাইট কেন করা হয়েছে? আমাকে উত্তর দিন। আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম আর ভয়ে আমার হাত কাঁপতে লাগলো। শুধু এটাই দেখে আমার ভয় লাগছিল যে কোথাও আমার সাথে খারাপ কিছু না হয়ে যায়, কারণ বিদেশি লোকেদের প্রায়ই ভয়ানক গল্প আমি শুনে আসছি। তিনি বললেন, এখান থেকে বেরিয়ে যাও প্রিয়াঙ্কা, নতুবা তুমি বেঁচে ফিরতে পারবে না। তিনি হঠাৎ নিজের ধরন বদলে নিলেন আর ওনার চোখে এক ভয় তৈরি হলো, যেন তিনি অন্য কাউকে ভয় পাচ্ছেন। আমি বললাম, কিন্তু আমার ছবি এখানে এই ঘরে কি করছে? আর এই বাকি মেয়েদেরই বা কী পরিণতি হয়েছে যাদের ছবি দেওয়ালে আছে? আমি দেওয়ালে লাগানো নিজের ছবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, যাতে লাল রঙের চিহ্ন লাগানো ছিল। আমার বুক ধড়ফড় করছিল। তিনি বললেন যে, অনেক ছবি আছে, অনেক লোকের সাথে আমি ভুল করেছি, আর এবার তোমার পালা ছিল। আকাশ স্যার আমার সাথে এই ঘরে চলে এলেন আর তিনি দরজা বন্ধ করে এক চরম ভয়ানক সত্যের পর্দা সরালেন। আমি বললাম, আপনার মানে কি? আমি তো আপনাকে একজন ভদ্র আর সংস্কারী লোক ভাবতাম, কিন্তু আপনি আমার সাথে কি করতে চলেছেন? আমি স্তম্ভিত হয়ে গেলাম আর আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি নিজের কানে বিশ্বাস করতে পারছিলাম না। তিনি বললেন, তুমি গত কয়েক সপ্তাহ ধরে আমার টার্গেট ছিলে। তুমি এখানে কাকতালীয়ভাবে আসোনি, তোমাকে পুরো প্ল্যানিং করে এখানে আনা হয়েছে। তিনি সব কিছু আমাকে সত্যি বলছিলেন আর ওনার চোখে অপরাধবোধের জল ভাসতে লাগলো। আমি বললাম যে, আপনি আমাকে কোন জালে ফাঁসাতে চেয়েছিলেন? আপনার উদ্দেশ্য কী ছিল? আর এটা কেমন গ্যাং? আমি দেওয়ালের সাথে ঠেস দিয়ে জিজ্ঞেস করলাম, কারণ আমার পায়ে দাঁড়িয়ে থাকার শক্তি ছিল না। তিনি বললেন, আমি মেয়েদের পাচার করার গ্যাংয়ের একটি অংশ, যারা অন্য দেশের নিরীহ মেয়েদের চাকরির লোভ দেখায়। তিনি কাঁদতে কাঁদতে নিজের সত্য স্বীকার করেছিলেন আর মাটির দিকে তাকাতে লাগলেন। ওনার কাঁধ নুয়ে গিয়েছিল।
আমি বললাম, আপনি এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন? আমি আপনার ওপর অনেক বেশি ভরসা করেছিলাম। আপনি আমার আবেগ নিয়ে খেলেছেন। আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো আর আমার মন খারাপভাবে ভেঙে গেল। আমার নিজের বোন আর অসুস্থ বাবার কথা মনে পড়তে লাগলো। তিনি বললেন যে, আমি মানছি যে আমি খুব খারাপ মানুষ প্রিয়াঙ্কা, আমি টাকার জন্য অনেক গরিব মেয়ের সওদা করেছি। তিনি নিজের মুখ 2 হাতে ঢেকে নিয়েছিলেন আর ওনার ফুঁপিয়ে কান্নার শব্দ আসছিল। আমি বললাম, আপনার আমার কথা মনে হলো না যে আমার পেছনে আমার অসুস্থ বাবা মা আর বোনেরা আছে? আমার পুরো পরিবার আমার জন্য অপেক্ষা করে। আমি রাগ আর দুঃখে ভরা গলায় ওনাকে প্রশ্ন করেছিলাম। তিনি বললেন যে, তুমি ঠিক বলছো। তোমার ভালো স্বভাব আর তোমার নমনীয়তা দেখে আমার মনে হলো যে আমি আগেও অনেক মেয়েকে ঠকিয়েছি। তিনি নিজের চোখের জল মুছলেন আর আমাকে একটি লজ্জিত নজরে দেখলেন। আমি বললাম, তো তারপর আপনি এখন আমার সাথে কি করতে চলেছেন? আমাকেও কি আপনি মেরে দেবেন নাকি সামনে বিক্রি করে দেবেন? আমি নিজের প্রাণের মায়া করে ওনাকে জিজ্ঞেস করেছিলাম। আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। তিনি বললেন, তোমার মনুষ্যত্ব, তোমার সারল্য আর তোমার পবিত্রতা দেখে আমি খুব ইমপ্রেস হয়ে গিয়েছি। আমার মন আমাকে আর কিছু করার অনুমতি দিচ্ছে না। তিনি দীর্ঘশ্বাস নিলেন আর ওনার মুখে এক অদ্ভুত শান্তি ফুটে উঠল। তো আপনি কি আমাকে যেতে দেবেন? আমি কি এই বন্দিদশা থেকে মুক্তি পাবো? আমি আশার চোখে ওনাকে দেখেছিলাম, যদিও আমার এখনও ওনার ওপর পুরোপুরি ভরসা হচ্ছিল না। তিনি বললেন, এবার আমি তোমাকে কখনোই সেই গ্যাংয়ের হাতে দেব না যাদের থেকে আমি টাকা নিয়ে নিরীহ মেয়েদের তাদের হাতে তুলে দিই। প্লিজ আমাকে ক্ষমা করো। তিনি আমার সামনে হাত জোর করে দিলেন। ওনার গলায় সত্যিকারের আকুতি আর অনুশোচনা ছিল। তিনি আমার সাথে প্রতিশ্রুতি দিলেন যে তিনি আমাকে বিক্রি করবেন না। আর সত্যিই তিনি আমাকে নিজের গ্যাংয়ের হাতে দেননি। তিনি আমাকে কিছু টাকা দিলেন আর বলতে লাগলেন যে, এই টাকাগুলো ধরো আর এখান থেকে ফ্লাইট বুক করো আর নিজের দেশে ফিরে যাও। তিনি আমাকে নিঃশব্দে সেখান থেকে সরিয়ে দিলেন আর একটি ভারী ব্যাগ আমার হাতে ধরিয়ে দিলেন, যাতে অনেক টাকা ছিল। আমি বললাম, এই টাকা আমি কেন নেব? এই টাকা অন্য মেয়েদের জীবন ধ্বংস করে কামানো হয়েছে। আমি শুধু নিজের প্রাণ বাঁচাতে চাই। আমি ওনার থেকে ব্যাগ নিতে অস্বীকার করে পিছিয়ে গিয়েছিলাম, কারণ আমার ওই টাকার উপর ঘৃণা হচ্ছিল। তিনি বললেন যে, এই টাকা আমার পার্সোনাল বিজনেসের, গ্যাংয়ের নয়। আমি চাই যে তুমি ইন্ডিয়া গিয়ে নিজের কোনো বিজনেস স্টার্ট করো আর নিজের পায়ে দাঁড়াও। প্লিজ এগুলো রাখো। তিনি জোর করে ব্যাগ আমার কাঁধে ঝুলিয়ে দিলেন আর আমাকে পেছনের দরজার দিকে ঠেলে দিলেন। আমি বললাম, কিন্তু এবার আপনার কি হবে? গ্যাংয়ের লোকেরা আপনাকে জ্যান্ত ছাড়বে না যখন জানতে পারবে যে আপনি আমাকে ভাগিয়ে দিয়েছেন। আমি যেতে যেতে থেমে গিয়ে দুশ্চিন্তায় ওনাকে জিজ্ঞেস করলাম, কারণ আমার এখনও ওনার প্রাণের ভয় লাগছিল। তিনি বললেন যে, তুমি আমার চিন্তা করো না, শুধু তুমি চুপচাপ এখান থেকে পালাও। আমি নিজের পরিণাম নিজেই ভোগ করে নেব। তিনি আমাকে দরজার বাইরে বের করলেন আর আমার চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো এক দুঃখ ভরা হাসির সাথে আমাকে বিদায় জানালেন। আমি সেখান থেকে বেরোলাম আর সরাসরি এয়ারপোর্ট পৌঁছে প্রথম ফ্লাইটে ইন্ডিয়া চলে এলাম। আমি সেই টাকা নিজের পরিবারের পেছনে লাগালাম আর একটি ছোট রেস্তোরাঁ খুললাম। আমার বোনদের বিয়েও ভালোভাবে হয়ে গিয়েছিল আর আমার বাবার চিকিৎসাও শুরু হয়েছিল। কিন্তু আমার দিনরাত আকাশ স্যারের খুব চিন্তা হতো। ওনার কথা মনে পড়তো আর ওনার উপকার আমাকে ঘুমোতে দিত না। একদিন আমি সাহস করে লন্ডনের ওই নম্বরে ওনাকে ফোন করলাম। হ্যালো, কে কথা বলছেন? আমাকে আকাশ স্যারের সাথে খুব জরুরি কথা বলতে হবে। তিনি কেমন আছেন? আমি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলাম। যখন ফোনের ঘন্টি বাজার পর কেউ কল ধরল, ওপাশ থেকে আওয়াজ এলো, পুলিশ স্টেশন, আর যে মানুষের এই নম্বর সে এখন আমাদের হেফাজতে। এই শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আর আমার শ্বাস আটকে গেল। আমি বললাম যে, স্যার, পুলিশের হেফাজতে কেন? তিনি তো কিছু করেননি। তিনি কেমন আছেন? আমাকে সত্যি করে বলুন। আমি ঘাবড়ে গিয়ে অনেক প্রশ্ন করে বসলাম। আমার বুক খারাপভাবে ধড়ফড় করছিল। পুলিশ আমাকে জানালেন যে ইনি ইন্ডিয়ায় থাকা এক মেয়েকে পালাতে সাহায্য করেছেন আর নিজের ভয়ানক গ্যাংয়ের সাথে বেইমানি করেছেন। ওনার গ্যাংয়ের লোক ওনাকে মারতে চেয়েছিল। পুলিশ আমাকে বিস্তারিত উত্তর দিল আর আমার মনে আকাশ স্যারের জন্য সম্মান আরও বেড়ে গেল। আমি বললাম, তো তিনি কি নিজেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন? পুলিশ বলল যে হ্যাঁ, তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন। ওনার গ্যাংয়ের লোকেরা ওনাকে মেরে ফেলতো। এসব শুনে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। পুলিশ জানালো যে আকাশ এটা প্রমাণ করে দিয়েছে যে ভালো চরিত্র কোনো খারাপ মানুষকেও বদলে দিতে পারে। পুলিশের কথা শুনে আমার তীব্রভাবে অনুভব হলো যে ওনাকে আমার চরিত্র আর আমার সত্যই বদলে দিয়েছিল। আমি বললাম, আমি কি ওনার সাথে ফোনে কথা বলতে পারি? আমি ওনাকে ছাড়াতে চাই। আমার কাছে টাকা আছে। আমি ব্যাকুল হয়ে বললাম। আর আমার মন চাইলো যে আমি আজই উড়ে লন্ডন পৌঁছে যাই আর ওনার সব উপকারের ঋণ শোধ করি।
প্লিজ। ইন্সপেক্টর বললেন যে তিনি কড়াকড়িভাবে বারণ করেছেন আর বলেছেন যে তুমি কখনো এখানে আসবে না, আর যদি তুমি এখানে আসো তবে তোমার প্রাণের আবার বিপদ হতে পারে। গ্যাংয়ের লোক এখনও পুরোপুরি ধরা পড়েনি, আমরা তাদের ধরছি, আর শীঘ্রই পুরো গ্যাং শ্রীঘরে থাকবে। পুলিশ আমাকে স্যারের শেষ মেসেজ পৌঁছে দিয়েছিল, যা আমার পা সেখানেই থামিয়ে দিল। আমি এখানে আরামে কিভাবে বেঁচে আছি, যখন তিনি আমার কারণে জেলের অন্ধকুঠুরিতে। আমি অসহায়ভাবে কাঁদতে কাঁদতে নিজেকেই বললাম, আমার বুক ফেটে যাচ্ছিল। আকাশ স্যার বলেছিলেন যে তোমার এখানে আসার একদমই প্রয়োজন নেই। আমি যা করেছি তার সাজা আমাকে পেতে দাও। আমি আমার অপরাধের ক্ষমা চাইছি। পুলিশ ফোন কাটার আগে শেষ কথাটি জানালো আর লাইন কেটে গেল। আমি পরে নিউজ থেকে জানতে পারলাম যে সেই পুরো গ্যাং ধরা পড়েছিল, যারা নিরীহ মেয়েদের ঠকিয়ে নিজেদের জালে ফাঁসাতো আর তাদের বিক্রি করত। কোনো মেয়েকে চাকরির লোভ দেখানো হতো, কাউকে অপহরণ করা হতো, তো কিছু নিচু লোক নিজেদের ঘরের বোন মেয়েদের টাকার খাতিরে তাদের হাতে তুলে দিত। কখনো কখনো মানুষের লোভ তাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে। সেই সময় কেটে গেল। আমি আজও সেই সময়ের কথা মনে করলে আমার আত্মা কেঁপে ওঠে। এখন আমার বিয়ে এক ভালো মানুষের সাথে হয়েছে, যে আমার খুব খেয়াল রাখে আর যে ধনী, আর আমি আমার স্বামীর সাথে নিজের ছোট রেস্তোরাঁকে এক বড় হোটেলের রূপ দিয়েছি। এই গল্পটি সেই লোকেদের জন্য একটি শিক্ষা, যারা দেশ থেকে বাইরে গিয়ে মজুরি করাকে এক রঙিন স্বপ্ন ভেবে রেখেছে, কিন্তু এটা এক তিতকুটে বাস্তবতা। আমি আজও আকাশ স্যারকে মনে করি আর ওনার জন্য প্রার্থনা করি, যিনি নিজের প্রাণ বিপন্ন করে আমার সম্মান, আমার ভবিষ্যৎ বাঁচিয়ে দিয়েছেন। আমার মেসেজ স্পেশালি মেয়েদের জন্য, যারা অন্যদের ওপর অন্ধবিশ্বাস করবেন না। সাবধানে আর ধৈর্যের সাথে নিজের ঘরের সমস্যা হ্যান্ডেল করুন। একা কোনো কাজ করবেন না, একা কোনো দেশে যাবেন না, কারণ একা মেয়েদের টার্গেট করা এমন গ্যাংয়ের লোকেদের জন্য খুব সহজ। তাই নিজের খেয়াল রাখুন, আর পারলে নিজেরই দেশে থেকে নিজের সমস্যার সমাধান করুন। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।